পশ্চিমবঙ্গে ঠিক কতজন এই মুহূর্তে নাম বাদ গেল এবং আগামী দিনে স্ক্যানারের আন্ডারে কতজন আছে, নাম বাদ যাওয়ার সংখ্যার পরিমাণ ঠিক কত হতে পারে? দেখুন, সংখ্যাটা 1 কোটিও ছাড়াতে পারে, তবে নির্ভর করছে হাইকোর্টের নতুন নবগঠিত কমিটি তারা কি সিদ্ধান্ত নেন, যাচাইয়ের পর তার উপরে স্থির হবে। এখনো পর্যন্ত আপনারা জানেন যে 58 লক্ষ খসড়া তালিকা থেকে বাদ গিয়েছিল। তারপরে 5 লক্ষ তারা শুনানিতে বারবার বলা সত্ত্বেও তারা অনুপস্থিত ছিল, এবং 4,44,970 জনের মানে একেবারে কনফার্ম করা গেছে যে এরা ভুয়ো নথি দিয়েছে, এদের নাম বাতিল হচ্ছে। অর্থাৎ সংখ্যাটা 67,44,970 জন। এই পরিমাণ নাম এখনো পর্যন্ত কনফার্ম বাদ যাচ্ছে। কিন্তু আপনারা এটাও হয়তো জানেন যে 44 লক্ষ বা 45 লক্ষ আরো নাম সেগুলোকে স্ক্যানারের মধ্যে নিয়ে আসা হয়েছে, এবং সেই স্ক্যানারের এবং এই সংখ্যাটা ক্রমাগতই বাড়ছে। প্রথমে ছিল 40, তারপরে 45, এই সংখ্যাটা 50ও পেরিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই জেলা ভিত্তিকের তালিকা নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হবে, এবং কলকাতা হাইকোর্টের গঠন করা হয়েছে একটা কমিটি, যে কমিটির একেবারে মাথায় থাকবেন একজন বিচারক, তাদের তলায় থাকবেন একজন জেলা শাসক বা ডিএম, এবং তাদের তলায় থাকবেন পুলিশ সুপার। এরাই কার্যত প্রত্যেকটি বিধানসভা ভিত্তিক একটা কমিটি গঠন করে এরাই সিদ্ধান্ত নেবেন যে ওই প্রত্যেকটা মানে ওই বিধানসভায় যে অমীমাংসিত এখনো পর্যন্ত প্রায় 50 লাখে এখনো পর্যন্ত যে নাম আসছে, তাদের ভাগ্য এদের হাতে ঝুলে রয়েছে। আর এই নিয়ে যখন হই হট্টগোল, তখন আপনারা জানেন যে এই যারা এসআইআর কে সমর্থন করলেন, আপনাদের মতো পিঠের শিরদাঁড়া সোজা করা লোক, তারা কতটা ভারতের জন্য মঙ্গল চাইলেন। আপনাদের সামনে আজকে আমি ব্যাখ্যাও করব যে একটা দিল্লি থেকে বাংলাদেশি দুজনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে, 2 জঙ্গিকে, এবং তাদের সঙ্গে যোগাযোগ করে তামিলনাড়ু থেকেও আরো 6 জনের হদিশ পাওয়া গিয়েছে। এদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের বুকে নাশকতামূলক কাজ ঘটানোর, এবং সেটা পশ্চিমবঙ্গের পুলিশ তো ধরতে পারবে না, তার কারণ তারা মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, তো তারা এই সমস্ত দেখতে পায় না। দিল্লির পুলিশ এসে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করেছে, সেটা আপনাদের সামনে শোনাবো, এবং এটাও শোনাবো গতকাল রবিবার দিন কলকাতা হাইকোর্টের নির্দেশে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো সব 1, 2, 3, 4 করে আজকের পর্বে আপনাদের সামনে আমি শোনাবো। নমস্কার, আমি প্রলয়, আপনাদের সামনে নতুন আরো একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আমি প্রথমে যেটা আপনাদের সামনে বলবো, আমাকে একটু সুযোগ দেবেন। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা তার পছন্দের গোষ্ঠী তৈরি করে রেখে দিয়েছেন, এবং তারাই মূলত সবকিছু ক্ষীর, এই যে সমাজের ক্ষীর, তারাই মূলত খেয়ে নেন। আর বাকি যারা রয়ে গিয়েছে তারা কিন্তু মানে ওই এটো কাটা কুড়িয়ে কার্যত ওই 1,500 2,000-এর বেশি তাদের দাম আর ওঠে না। আমি কেন এই কথা বলছি, আমি আপনাদের সামনে দেখাবো শ্রদ্ধেয় কবি জয় গোস্বামী, তাকে কি বঙ্গবিভূষণ না কি সব ওই সমস্ত যার কোনো মানে হয় না অন্তত আমাদের কাছে, তো তাকে সে সমস্ত সম্মানে সম্মানিত করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। সেই মঞ্চে এসে কি বললেন জয় গোস্বামী, আপনাদের সামনে আমি শোনাবো। এই কারণে, তার কারণ হচ্ছে এই জন্যই কি এই সমস্ত সুবিধাগুলো পায় বলেই কি, এই ভাতা, এই সুবিধা, এই হসপিটালের ট্রিটমেন্ট, এই সমস্ত ফ্রিতে পান বলেই কি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে রেখে দিতে চাই এরা? আগে একবার দেখুন তো। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, এই আমি 50 বছর ধরে লেখালেখি করার চেষ্টা করার পরে আমি অবসর নিই 2 বছর আগে। এই 2 বছরের এর মধ্যে, এই 12 বছরের মধ্যে তিনি অন্তত 5 বার আমার চিকিৎসার ব্যবস্থা করেছেন। আমি কিছুই করিনি, শুধু বাংলা কবিতা লেখার চেষ্টা করেছি। সেই জন্যে আমার সংসার যাতে চলে তার জন্য ব্যবস্থাও তিনি করেছেন। দেখলেন, দেখুন, তিনি অত্যন্ত শ্রদ্ধেয় কবি, আমার কোনো বক্তব্য নেই, তাকে প্রণাম, সহস্র কোটি প্রণাম। শুধু আমার একটাই বক্তব্য, আপনি যেমন কবি ঠিক তেমনি আমি একজন ধরুন আমি প্রফেশনালি একজন ইঞ্জিনিয়ার, আপনাদের মধ্যে কেউ হয়তো টিচার, কেউ ডাক্তার রয়েছেন, কেউ উকিল রয়েছেন, কেউ হয়তো ডেলিভারি বয় রয়েছেন, কেউ দোকান করেন, দোকান চালান, কেউ রিক্সা চালান। প্রত্যেকের না সমাজের দাম রয়েছে, প্রত্যেকেই সমাজে আপনার মতো করে, আপনি কবি মানুষ, আপনার মতো করে চিকিৎসা পাওয়ার অধিকার প্রত্যেকের রয়েছে। তাই মুখ্যমন্ত্রী আপনার চিকিৎসাটা সময় মতো করিয়ে দিচ্ছে বলে আপনি মুখ্যমন্ত্রীর ছত্রছায়ায় থেকে যাচ্ছেন, আর বাকি পশ্চিমবঙ্গের এত মানুষ মুখ্যমন্ত্রীর এই মানে
কি বলবো, নোংরা রাজনীতির জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পটি আনতে দিচ্ছেন না, তার জন্য আপনার মতো লোক মুখ খোলেন না, এবং শুধুমাত্র নিজের ভালোটি বোঝার জন্য শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পাশে চলে যাওয়া, এটা কোনোদিন আপনি কবি হতে পারেন, কিন্তু আপনি পথপ্রদর্শক কখনোই পশ্চিমবঙ্গের পথপ্রদর্শক হিসেবে আপনাকে আমরা গণ্য করতে পারবো না। শুধু আপনি নন, ওই মঞ্চে যারা বসেছিলেন সবাই কিছু না কিছু ভাবে সুবিধাভোগী, আপনি বলে ফেললেন, বাকিরা হয়তো বললেন না, কিন্তু সকলের প্রতি অগাধ শ্রদ্ধা, বিনম্র শ্রদ্ধা আমি ডেফিনেটলি তাদের উপর রাখবো। দেখুন, এরপরে আমি চলে আসি বাকি খবরে। গতকাল একটা আবারও শনিবার দিন বৈঠক হয়েছে, প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে মানে বৈঠক হয়েছে। রবিবার দিন মানে মিটিং হয়েছে, মাফ করবেন, শনিবার রবিবার দুদিনই মিটিং হয়েছে। রবিবারের নির্যাসটা আমি আপনাদের সামনে বলি। 250 জন এখনো পর্যন্ত বিচারপতিদের নিযুক্ত বা লিস্ট দেওয়া গেছে, 250 জন। আমাদের বিধানসভা 294টি, কিন্তু এখনো পর্যন্ত কিছু শর্টেজ রয়েছে। অর্থাৎ মানে বললাম যে লিস্টটা দেখালাম, প্রথমে থাকবেন একজন বিচারক, তার আন্ডারে থাকবেন একজন জেলা শাসক, এবং তার আন্ডারে থাকবেন পুলিশ সুপার। এরা প্রত্যেকে এক একটা বিধানসভার কাজ দেখভাল করবেন। কি হবে, তাদের একটা পোর্টাল দেওয়া হবে নির্বাচন। আচ্ছা, প্রথমে একটা জিনিস বলে রাখি, এটাও আমাকে বলতে হবে, তার কারণ এই যে সুপ্রিম কোর্টের জয়টাকে পরিষ্কারভাবে বলা হচ্ছে নাকি এটা নির্বাচন কমিশনের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিল। আমি দেখলাম যে বিপি আনন্দের বিশ্বনাথ বাবু অদ্ভুত, মানে নিজেকে প্রফেসর বলেন তো ডেফিনেটলি তিনি প্রফেসর, কিন্তু অবাক লাগে একটা মানে সত্যিকে কিভাবে মিথ্যে বলে চালাচ্ছেন। এটা নির্বাচন কমিশনের হাত থেকে ক্ষমতা কাড়ার বিষয় নয়, তার কারণ এই যে বিচারপতিদের নিয়ে এই সমস্ত কিছুর মাথায় কিন্তু নির্বাচন কমিশনই রয়েছে। ফাইনাল সিদ্ধান্ত, ফাইনাল সবকিছুর দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা কোনো রকমেরই কিন্তু নির্বাচন কমিশনের এখতিয়ার খর্ব করেনি। শুধুমাত্র যে পোর্শনটাই রাজ্যের আন্ডারে থাকা কর্মীরা তারা ভেরিফাই করছিলেন, তারা টিক মারছিলেন, শুধু সেই জায়গাটাকে খর্ব করা হয়েছে। অর্থাৎ আবারও শাসক দলকে কিছুটা অ্যাডভান্টেজ দেওয়ার জন্য মিথ্যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, আপনাদেরকে নির্বাচনে বোকা বানিয়ে অন্য একটি দলকে ভোট দেওয়ার জন্য। সাবধান থাকবেন। আমি এখানে বলি যে গতকাল যেটা ডিসিশন হয়েছে তার মধ্যে একটা পোর্টাল খোলার কথা হয়েছে। সেই পোর্টালে অ্যাক্সেস থাকবে, ওই যে বললাম কমিটি তৈরি হবে, প্রত্যেক কমিটির কাছে এক একটা করে আলাদা আলাদা সেপারেট লগ ইন তৈরি করা হবে। সেই লগ ইন আইডি দিয়ে বিচারপতি তারা লগ ইন করবেন। লগ ইন করে তারা মূলত দুটি অপশন দেখতে পাবেন। প্রথম অপশনে তারা দেখতে পারবেন যে যে ব্যক্তির, যে সন্দেহজনক ব্যক্তিটি, অমীমাংসিত যে ব্যক্তিটি, সেই ব্যক্তিটি কি এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন, কি কি নথি তাই তিনি জমা দিয়েছিলেন, এটা তিনি দেখতে পাবেন। দ্বিতীয় অপশনে তিনি দেখতে পাবেন তার এই নথি এবং এনুমারেশন ফর্ম নিয়ে ইআরও, এইআরও, বিএলও তাদের কার কি মন্তব্য রয়েছে, তাদের কার কি পর্যবেক্ষণ রয়েছে, হিস্ট্রি কি রয়েছে। ধরুন ওটাকে একটা ব্ল্যাঙ্ক পেপার জমা দিয়েছিল, কিন্তু ইআরও সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এইআরও সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো সেই সমস্ত কিছু, সেই তথ্যগুলো তিনি অ্যাক্সেস পাবেন যে এই এনুমারেশন এবং তার নথিগুলো নিয়ে এর আগে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফাইনালি তার কাছে এরপর একটা বাটন থাকবে অ্যাকসেপ্ট অর রিজেক্ট, এবং শুধু তাই নয়, তাকে একটা কমেন্টও লিখতে হবে। একটা কমেন্টও ওখানে দেওয়ার অপশন আছে, যেটা তাকে মাস্ট ম্যান্ডেটারি ফিল্ড, যেটা তাকে দিতে হবে যে কোন কারণে তিনি যদি অ্যাকসেপ্ট করছেন এটিকে বা রিজেক্ট করছেন সেটিকে উল্লেখ করতে হবে। অর্থাৎ এটা যে হচ্ছে একটা ওভাররিডেন পাওয়ার, যে পাওয়ারটা এতদিন পর্যন্ত ইআরও, এইআরও রাজ্য সরকারের কর্মচারীদের ওপর ছিল, সেই ক্ষমতাটাকে কেড়ে একটা ওভার রিডেন পাওয়ার দেওয়া হলো একটা বিচারকদের হাতে। তার কারণ কোর্ট মনে করেছে এই রাজ্যে বসে দ্বিতীয় কোনো রাজ্য সরকারের কর্মচারীকে দিয়ে এই কাজটি করানো সম্ভব নয়। তাই নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্যই বিচার ব্যবস্থার একটি অংশকে এই কাজটা করার সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। এটাতে কোনো বিচারপতির বা নির্বাচন কমিশনের, মাফ করবেন, কোনো নির্বাচন কমিশনের মানে ডানা ছাটা হয়নি, কিচ্ছু করা হয়নি। যারা বলছেন তারা মিথ্যে বলছেন, তারা জেনে মিথ্যে বলছেন, আপনাদের বোকা বানানোর চেষ্টা করছেন, যাতে করে সেই সমস্ত নিরপেক্ষধারী লোকগুলোকে দেখে আপনারা একটু ভুলে পা দিয়ে আবার যেন ওই দলটিকে ফিরিয়ে আনেন, যে দলটা থাকলে ওই কিছু গোষ্ঠীর শুধুমাত্র পকেট ভরে। ওই বললেন না যে আমার সমস্ত 3বার আমি হসপিটালিস্ট হয়েছি, আমার প্রত্যেকবারের টাকা উঠে গেছে, আমার দিদি দেখেছে। এরকম একটা গোষ্ঠী রয়েছে যারা সবকিছু পায়, কিন্তু আদতে পশ্চিমবঙ্গের সবার এটা পাওয়ার অধিকার রয়েছে। শুধু তার তো ডেফিনেটলি অধিকার রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের এটা সবার পাওয়ার অধিকার রয়েছে। তার কারণ যে টিচার, সে কোনো অংশে কি কম কোনো সাহিত্যিকের বা কবির থেকে? যে ডাক্তার, সে কি কোনো অংশের কম? যে ইঞ্জিনিয়ার, আপনি ডেলিভারি বয়, আপনার কি কোনো অংশে কম রয়েছে এই সমস্ত কোনো নাগরিকের থেকে? আপনার মানে কোনো কোনো দাবি কম পাওয়ার কোনো অধিকার রয়েছে? কেন আপনার জন্য 1,500 টাকা
আর কেন আরো একজন ব্যক্তি যা তৃণমূলের কাছে মাথা নইয়ে দিলেই তাকে সেখানে একেবারে তার সমস্ত রকমের চিকিৎসার খরচ থেকে তার পরিবারের খরচ, কেন কেন এই ডিসক্রিমিনেশন? এটা কি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকা টাকা থেকে দেওয়া হচ্ছে? যদি দেওয়া হয় আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু যদি এটা সরকারের টাকা থেকে দেওয়া হয় তাহলে সেই পারমিশনটা আমাদের থেকে নিতে হবে, যে আমাদের টাকা কিছু কিছু আপনার পছন্দ মতো গোষ্ঠীকে আপনি বিলিয়ে দেবেন, সেটা করা যাবে না। দেখুন, এখানে পারমিশন নেওয়ার তো কোনো গণতান্ত্রিক উপায় নেই। উপায় হচ্ছে এই রাজনৈতিক দলটা শুধুমাত্র নিজেদের গোষ্ঠীদের যারা বাঁচিয়ে রাখছেন কোটি কোটি টাকা, আমি কোটি, মাফ করবেন টাকার অঙ্ক আমি জানি না, আমি জাস্ট এমনি উইথড্র করলাম আমার কথা, কিন্তু যে পরিমাণ সুযোগ সুবিধা পাচ্ছেন সেই সুযোগ সুবিধা আমার বক্তব্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের পাওয়ার উচিত। আমি এখানে এবার চলে আসি, কি একটা ভয়ানক ঘটনা ঘটেছে, আপনারা জানেন কিনা আমি জানি না। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন একটা নাশকতামূলক ঘটনা। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকারটাকে শুধুমাত্র এই খেলামেলা বা ওই এর থেকে বাইরে বেরিয়ে এসে আমাদের দেখতে হবে। দেখুন, বিতর্কিত পোস্টার দেখে সন্দেহ, পশ্চিমবঙ্গ তামিলনাড়ুতে ধৃত 8 সন্দেহভাজনের মোবাইল থেকে কি 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 সূত্র পাচ্ছে পুলিশ। পুলিশ বলতে দিল্লি পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ ধরতে পারেনি। আমি সংক্ষেপে বলি, মারাত্মক ঘটনা, শুনবেন প্রত্যেকে, প্রত্যেকে শুনবেন, নির্বাচনের আগে প্রত্যেকে শুনবেন। গত 7 তারিখে, 7 বা 8 তারিখে, সম্ভবত 7 তারিখে, 7ই ফেব্রুয়ারি, দেখা যায় দিল্লির মেট্রোতে এবং কলকাতার মেট্রোতে, বেসিক্যালি দিল্লির মেট্রোতে, সেখানে দেখা যায় কিছু আজাদ কাশ্মীর, এই ধরনের কিছু স্লোগান, যে কাশ্মীরকে মুক্ত করতে হবে, সেখানকার মানুষদের উপর এ করলে চলবে না, এই ধরনের একটা স্লোগান, এই থেকে সন্দেহ হয়। এবং পশ্চিমবঙ্গের পুলিশ এটাতে কিছু ধরেননি, যা ধরেছেন এটা নিয়ে দিল্লি সিআরপিএফ, তারা মানে ওখান থেকে এই খবরটি ইন্টেলিজেন্সের হাতে বলেন যে আমাদের সন্দেহ হচ্ছে যে এই কোনো গ্যাং আবারও সক্রিয় হচ্ছে। সেই দিল্লি পুলিশ তারা ফাঁদ পেতে বুঝতে পারে যে পশ্চিমবঙ্গ থেকে এই কাজটি করেছেন, পশ্চিমবঙ্গে মানে বাংলাদেশ থেকে পালিয়ে আসা 2 ব্যক্তি, জানি না এই এশআর লিস্টে হয়তো দেখবেন তাদের জন্য তাদেরও নাম উঠে গেছে। আমার খুব দেখতে ইচ্ছে এই দুই ব্যক্তির ব্যক্তির নাম হচ্ছে উমর ফারুক এবং রবিউল হাসান ইসলাম। উমর ফারুক এবং ইসলাম, এই দুজন ব্যক্তিকে কলকাতা থেকে দিল্লি পুলিশ এসে গ্রেপ্তার করে, এবং এদের ফোন ঘেটে এদের তথ্য তালাশ করে জানতে পারা যায় যে এদের সঙ্গে আরো ব্যক্তিরা রয়েছে, আরো 6 জন রয়েছে। তাদের নামগুলো শুনুন, তাদের নামগুলো হচ্ছে আহ, মিনাজুর রহমান, মোহাম্মদ সাবাত, উমর, মোহাম্মদ লিটন, মোহাম্মদ শাহিদ এবং মোহাম্মদ উজ্জ্বল। এনারা তামিলনাড়ু থেকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করে, অর্থাৎ টোটাল 8 জনকে গ্রেপ্তার করা হয়। এবং এই গ্রেপ্তার করার পর জানতে পারা যায় যে এদের ছক ছিল ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নাশকতামূলক কার্যকলাপ করা, এবং এরা মূলত বাংলাদেশ থেকে ঢোকা লোক, এবং পশ্চিমবঙ্গ দিয়ে নাকি এরা ঢুকেছে। এদের যে কন্ট্রোল করছে সেই ব্যক্তির নাম হচ্ছে সাব্বির, মোহাম্মদ সাব্বির। তিনি 2007 সালেও পশ্চিমবঙ্গে মানে ভারতবর্ষে এসে ধরা পড়েছিল লস্করে তাইবার সদস্য, পাকিস্তান থেকে জঙ্গি প্রশিক্ষণ নেওয়া, ভারতবর্ষের একজন আহ, মানে রাজনৈতিক নেতাকে খুন করার দাবি, কি বলে, খুন করতে চেয়ে তিনি ভারতে এসেছিলেন সেই সময়। তারপরে একে গ্রেপ্তার হয়, 18 সাল পর্যন্ত বন্দি থাকে, তারপর ছাড়া পেয়ে বাংলাদেশে চলে যায়। সেই মাল আবারও সক্রিয় হয়েছে, এবং তারপরে এই যে 2 গোষ্ঠীকে, মানে এই যে পশ্চিমবঙ্গে দুজন কাজ করছে আর বাকি কাজ করছে তামিলনাড়ুতে, কিন্তু দিল্লিতে যে পোস্টার সাঁটানো হয়েছে সেটা পশ্চিমবঙ্গে থেকে ধরতে পারা এই 2জন কিন্তু দিল্লিতে এই পোস্টার সাটিয়েছে, এবং এদের উদ্দেশ্য ছিল একটা বড় কোনো নাশকতামূলক কার্যকলাপ করা। সেইটা কিন্তু এদের নাশকতা ছিল, দিল্লি পুলিশ সেটাকে কিন্তু ধরে ফেলে। আপনি বলুন এটার গুরুত্ব কতটুকু? এই যে খবরটা আপনারা কত জায়গায় শুনেছেন যে এই গুরুত্ব দিয়ে এই খবরটা আপনাদের শোনানো হচ্ছে, আমি এই জায়গাটায় দিল্লি পুলিশের একটু বক্তব্য খুব ছোট হলেও শোনাবো আপনাদের। भाई हट जाऊं, आ जाऊं।
स्पेशल सेल की एक टीम जिसको लीड डीसीपी अमित कौशिक कर रहे थे और इनके साथ इंस्पेक्टर धीरज और इंस्पेक्टर सुनील जो मेरे साथ बैठे हैं, ये डायरेक्टली इसको टीम को लीड कर रहे थे। इन्होंने एक मॉड्यूल बस्ट किया है जो कि एक लश्कर का हैंडलर बांग्लादेश से बैठ के हैंडल कर रहा था और किसी बड़ी अनहोनी घटना को प्रिवेंट कर लिया गया है। बैकग्राउंड केस की ये है कि 7 फरवरी को दिल्ली के कश्मीरी गेट मेट्रो और आसपास के कुछ मेट्रो स्टेशंस पे पिलर्स पे एंटी नेशनल पोस्टर्स फिक्स कर दिए गए थे, जो कि मेट्रो सीआईएसएफ ने नोटिस किया और मेट्रो पुलिस के नोटिस में लेके आए दिल्ली पुलिस की जो मेट्रो यूनिट है। मेट्रो यूनिट ने बहुत अच्छी कार्रवाई करते हुए त्वरित उनके जो डीसीपी मेट्रो कुशल पाल सिंह हैं और एसएचओ अजय हैं, इन्होंने आइडेंटिफाई किया कहाँ पे जो लगे थे और उसके बेसिस पे उन्होंने बैक ट्रैक करते हुए ये पता लगा लिया कि इसके परपेरेटर्स किस रूट से आए थे और किस रूट से कलकत्ता चले गए। तो आइडेंटिफिकेशन और परपेरेटर्स जो पहले इनिशियल थे वो मेट्रो पुलिस ने ही कर लिया था। उसके बाद एक केस 13 फेब को स्पेशल सेल को ट्रांसफर हुआ। स्पेशल सेल की टीम ने कलकत्ता में जाके, एक बड़ी टीम गई कलकत्ता में और वहाँ की लोकल पुलिस की मदद से 2 लोगों को गिरफ्तार किया और ये 2 लोग, इनमें से एक उमर फारूक और इसके साथ एक बांग्लादेशी रॉबिल उल इस्लाम। उमर फारूक और रॉबिल उल इस्लाम। रॉबिल इस्लाम बांग्लादेशी है, कंफर्म्ड है। पहले भी ये 2007 में जब एक बार इंडिया आया था तो पकड़ा गया था और कई साल जेल में रहा। इन दोनों को गिरफ्तार किया है और इनसे कहानी का खुलासा हुआ कि दिल्ली में कई जगह जो एंटी इंडिया पोस्टर्स लगाए गए थे, टेररिस्ट को इगलाइज करते हुए जो पोस्टर्स लगाए थे, वो इन्हीं दोनों ने लगाए थे। শুনলেন, এই এত বড় বক্তব্য, এত বড় ঘটনা, এটাকে চেপে যাওয়া কেন হচ্ছে জানেন? তার কারণ এদের বাংলাদেশি যোগ রয়েছে বলে। বাংলাদেশি যোগ রয়েছে, এটাকে তো কারা বিরোধিতা করছে? বিজেপি বিরোধিতা করছে। মেনলি পশ্চিমবঙ্গের মধ্যে একটি রাজনৈতিক দল বিরোধিতা করছে বাংলাদেশিদের, সেটা হচ্ছে বিজেপি। বাকিরা ওই সবাই সমান, বাংলায় কথা বললেই অপমান বা কারুর নাম বাদ দিতে দেব না এইরকম বলে কেউ কিন্তু বাংলাদেশিদের এই ভোটার লিস্টে নাম থাকতে দেব না একটা রাজনৈতিক দলও বলতে পারছে না বা বলছে না। বুঝতে পারছেন তো? এটা মুখোশ ধরে কিন্তু লাভ নেই, ঠিক আছে? মানে মুখোশ পরে কিন্তু আর লাভ নেই। একটা রাজনৈতিক দল, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, একটা রাজনৈতিক দল বলতে পারছে না যে বাংলাদেশের একজনের নামও এখানে থাকা চলবে না। কিন্তু সেখানে একমাত্র বিজেপি এই কথাটা বলছে। সেই জন্যই কিনা জানি না সংবাদ মাধ্যমগুলো কিন্তু এতটা প্রচার করছে না। সেই বাংলাদেশ থেকে আসা লোকজন, তারা কিন্তু এই নাশকতা ঘটানোর জন্য আজকে দিল্লির হাতে ধরা পড়েছে। এবার আপনারা বলুন, এই 2জন জঙ্গি ছাড়া আর যে বাংলাদেশি জঙ্গিরা পশ্চিমবঙ্গের বুকে লুকিয়ে নেই আপনারা জানতে পারবেন? এরা পোস্টার দিয়েছিল বলে ধরা পড়েছে, তাই আজকে পশ্চিমবঙ্গে উন্মুক্ত হয়ে রয়েছে। এখনো পর্যন্ত বর্ডার পুরোটা সিল করা হয়নি। সিল থাকলেও এরা যে কি কার্যকলাপ করছে, এরা জামাই আদরে রয়েছে, পুলিশের তরফ থেকে আদৌ সার্ভিলেন্স রয়েছে কিনা আমরা সন্দেহ রয়েছে আমাদের, আমরা উদ্বিগ্ন। কিন্তু কিছু করার নেই। এদেরকে ভোটার লিস্টে আপনি দেখবেন, আমার খুব জানার ইচ্ছা রয়েছে এই যে 2 ব্যক্তি বাংলাদেশ থেকে আগত, এদের ভোটার লিস্টে চেক করা হোক পশ্চিমবঙ্গের খসড়া তালিকায় এদের নামটা রয়েছে কিনা, এবং এদের জন্য আবার মানে মেন তালিকায় নাম যেন ওঠে, এর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাচ্ছেন কিনা, এটা কিন্তু অত্যন্ত আমাদের জন্য একটা চিন্তার বিষয়। আপনাদের মন্তব্য লিখে জানাবেন এবং এই ব্যাপারটিকেও যদি সিরিয়াসলি না করেন তাহলে কিন্তু এই মানে কি বলবো, জয় গোস্বামীর মতো করে কিন্তু বা নচিকেতার মতো করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনার পরিবারকে ওইভাবে আগলে রাখবে না। আপনার পরিবারের জন্য ওই লক্ষ্মীর ভান্ডারের 1,500 টাকা কিংবা বেকারদের যাদের মিনিমাম 25 বা 40 বা মানে যেরকম যোগ্যতা সেই অনুযায়ী চাকরি পাওয়া উচিত ছিল, তাদেরকে 1,500 টাকা দিয়ে শান্ত থাকতে হচ্ছে। তাহলে এর পরে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এত কিছুর পরেও এতেই আনুগত্য প্রকাশ করবেন। দেখুন, তারা আনুগত্য দেখাচ্ছেন, তাদের অনেক কিছুটা মানে এত অল্পে আনুগত্য দেখাবেন না আরো কিছুটা বেশি পাওয়ার পরই আনুগত্য দেখানো উচিত, এটা আপনাদেরই সিদ্ধান্ত। তবে আমার মনে হয় কোনো অবস্থাতেই আনুগত্য দেখানোটা কোনো বীরত্বের কাজ হতে পারে না। যেটা
ভবিষ্যৎ প্রজন্মের মুখ উজ্জ্বল করবে, সেই কাজটাই একমাত্র করা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মতামত। আপনাদের ভিন্ন মতামত থাকতেই পারে, কিন্তু লিখে জানান কমেন্ট সেকশনে। এখনকার মতো এখানে।